গ্যাব্রিয়েল দৃষ্টি শুরু করলো এ পর্যায়ে, মুখটায় গাম্ভীর্যের ছাপ নামিয়ে সন্ধিহান গলায় বলল, কিন্তু এমনও তো হতে পারে আমরা একটু বেশি ভাবছি, নিক। কারণ দামিয়ান তোমার কাছেও ওই মেয়েটার খোঁজ দিয়েছে, যাকে মনস্টার তার প্যালেসে আটকে রেখেছে। বাট অ্যাজ পার উই নো, মনস্টারের প্যালেসে অনেকেই আছে। আইডে আনডাউটেডলি সেখানে মেয়েও আছে। যে তাহলে তোমার কি সত্যিই মনে হয় মনস্টার শুধুমাত্র ওই একমাত্র মেয়ের প্রতি উইক? আই ডোন্ট নো হোয়াই, বাট আমার এটা মোটেও বিশ্বাস হচ্ছে না। নিরুত্তাপ নিক। পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে সে, দুহাত কাউচের গায়ে এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আচমকা বিস্ফোরিত বাক্য ছুড়ল সুদর্শন। স্বয়ং রুশদি কিং যে মেয়ের সুরক্ষায় তাকে তার প্যান্ট হাউজে আড়াল করেছে, তার প্রতি মনস্টারের দুর্বলতা নেই বলছো? তক্ষণে আকাশ ভেঙে পড়ল গ্যাব্রিয়েল। মুখাবয়বে তার মুহূর্তেই লেপ্টে গেল হতবিহ্বলতার ছাপ। বিহ্বলা বহে দূরত্ব বাড়ল দু চোখের মাঝে, হতবিহ্বল কণ্ঠে আওড়াল, এ কথা তুমি কিভাবে জানলে নিক? ওয়েট ওয়েট আ মিনিট। থামল গ্যাব্রিয়েল, এক মুহূর্তে স্থবির হয়ে বিচক্ষণতার সঙ্গে হিসেব কষল মনে মনে। একে একে দুই মিলিয়ে হঠাৎ আন্দাজে ঢিল ছুঁড়ে ফের আওড়াল, এমন নয় তো মনস্টারের হিডেন প্লেসে আমাদের কেউ থাকবে না বলছো? নিকের আগ বাড়িয়ে বলা বিস্ফোরিত বাক্যে আশ্চর্যের ছাপ ফুটল গ্যাব্রিয়েলের মুখে। সেই সঙ্গে বাড়ল তার কৌতূহল। মানব তৎক্ষণাৎ ছুটে এলো নিকের পানে, অতি আগ্রহ হয়ে জানতে চাইল কে সে নিক, আর এমন হলে আমরা এখনো বসে আছি কেন? এহেন কথার প্রত্যুত্তর করলেন না সুদর্শন গ্যাংস্টার বস। নির্বিকার কণ্ঠে দাঁড়ালেন বসা ছেড়ে, হাতের তালুতে টবেকো পাইপখানা চেপে রেখে এগোলেন লিভিং এরিয়ার দিকে। তবে পথিমধ্যেই তার আর দৃষ্টি গিয়ে আচমকা ঠেকল অদূরের সোফার এক কোণে, যেথায় গায়ের ওপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে জড়সড়ভাবে নিয়ে বসে আছে রুশ স্লাট রমণী। তাকে দেখা মাত্রই নারী লিপসুক মানুষের অভ্যন্তরে আবেদনের বিদ্যুৎ ঝলক উঠল যেন। সে তক্ষুনি বাঁকা হেসে কদম বাড়ালো রমণীর দিকে। রমণী ভীতু, কিছুক্ষণ আগেই স্বচক্ষে দেখেছে এত বড় দুর্ঘটনা, তাই তো কেমন ততস্থ সে। নিক এগিয়ে এলো চুপচাপ, চোখে মুখে এক প্রকার লেপ্টে ঠোঁট কামড়ে চেয়ে রইল মেয়েটার পানে। ভীত রমণীর রক্তে মুখখানা আপাদমস্তক পরক করতেই যুবক কেমন হিসিয়ে শুধালো, দামিয়ানের টেস্ট ছিল বলতে হবে। কথাটা বলেই যুবক তৎক্ষণাৎ দু হাতে সজোরে ধাক্কা দিয়ে বসল রুশ স্লাট রমণীর গায়ে। এহেন অতর্কিত আক্রমণে দিশাহীন রমণী আচমকা হেলে পড়ল সোফার নরম কোলে। লিপসুক নিক তার পানে ঝুঁকে এসে গা থেকে ব্ল্যাঙ্কেটখানা টেনে সরাতে চাইলে রমণী ভীত ও সন্ত্রস্ত কণ্ঠে আওড়াল, নো নো নো, নট নাও। নিষিদ্ধ অনুভূতিতে টলমল নিক, থরায় শুনল রমণীর নাকচ। সে উল্টো এক হাতে তখনই রমণীর গা থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে এনে ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তেই উন্মুক্ত হলো রুশ রমণীর দেহ সৌষ্ঠব। নারী লিপসুক যুবক কেমন বাঁকা চোখে দেখে যাচ্ছে মেয়েটাকে। রমণী নিজেকে ঢাকতে চাইলেই যুবক হাত রাখল নিজের প্যান্টের অগ্রভাগে। অতঃপর রমণীর হাজার বাদ দেয়া সত্ত্বেও খারাপ পুরুষ লিপ্ত হলো নিষিদ্ধ আদিম কাজে। এরই মধ্যে লিভিং এরিয়ায় হাজির গ্যাব্রিয়েল। অস্থির উচ্চাটনে কি যেন বিড়বিড়িয়ে যাচ্ছে সে। আনমনে বাঁদিকে দৃষ্টি উঁচিয়ে তাকাতেই অমনি ফের থতমত খেল গম্ভীর পুরুষ। তড়িঘড়ি করে নজর ঝুঁকিয়ে প্রস্থান ঘটাতে উদ্যত হতেই কর্ণকুহরে ভেসে এলো নিকের শীতকার ধ্বনিতে আওড়ানো বাক্য, আ ফাকিং বাস্টার্ড মনস্টার। শুনে রাখ, খুব শীঘ্রই তোর দুর্বলতা থাকবে এই স্ল্যাটের জায়গায়, আর আমি রোজ না প্রতি মুহূর্তে তাকে নিলামে তুলব। আই প্রমিস, শহরের সবচেয়ে দামি স্টেজে ওর দাম ওঠাবো আমি। আই ফাক। অন্ধকারে নিমজ্জিত কামরা, যেথায় চোখ যাচ্ছে সেথায় ধূ অন্ধকার। সপ্তদশী কক্ষের দুয়ার পানে দাঁড়িয়ে আছে মীরা। চিন্তায় কপালের চামড়ায় পড়েছে ভাঁজের ছাপ। তরুণী আর এক মুহূর্ত নষ্ট না করে তখনই পা ছোটালো কক্ষে। বিচলিত কণ্ঠে আওড়ালো, মুনলাইট, মুনলাইট কোথায় তুমি?
অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে মিলা। হাঁটার পথিমধ্যে হুট করেই তার পা দুটো স্পর্শ পেল কারো শীতল অঙ্গের। তক্ষুনি ভড়কায় মিলা, হাঁটা থামিয়ে তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসলো মেঝেতে। অন্ধকার হাতলে মেঝেতে পড়ে থাকা মানবীর গায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, মুনলাইট, কি হয়েছে তোমার? এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? এই মেয়ে। সপ্তদশী সজাগ, তবুও দুর্বল কণ্ঠ ফুঁড়ে কথা বেরোচ্ছে না তার। মিলা আরও অস্থির হলো। এক নাগাড়ে বেশ কবার ডাকার দরুন নীরব কান্নার জর্জরিত মেয়েটা অস্ফুটে থেমে থেমে বলল, কি হয়েছে? রমণীর সাড়া পেয়ে হাঁপ ছাড়ল মিলা। খানিকটা স্বস্তিতে মুদে আচমকা সতর্ক কণ্ঠে আওড়ালো, ওঠো ওঠো, কেউ তোমার অপেক্ষা করছে। হকচকিয়ে ওঠে মাহি, অবোধ কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কে? অন্ধকারে মিলার মুখ অভিব্যক্তি স্পষ্ট নয়, কেবল শোনা গেল তরণীর সুরম্য কণ্ঠ, তোমার পাগল পুরুষ। দুদিনের একটা মেয়ে, জাস্ট দুদিনের, কাল এসে আজকেই 10 শ্যাডো মনস্টারকে নিজের আঙ্গুলের ডগায় ঘোরাচ্ছে। আস্থার মিথ্যে এবং বানোয়াট কথার জের ধরে মনস্টার তোমাদের সবাইকে কুকুর পেটা করেছে। তারপর তোমরা চুপ করে থাকবে? ওকে এত সহজে ছেড়ে দিবে? তোমরা কি ভুলে গেলে মনস্টার তোমাদের বলেছিল যে একে অপরকে মেরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কেবলমাত্র সেই এই প্যালেস থেকে বের হতে পারবে? অথচ তোমরা কি করলে? প্যালেসের টর্চার সেল, যেথায় মনস্টারের আদেশে একত্র করা হয়েছে সকল মেয়েদের। গম্ভীর মুখ অ্যালেক্সের অমন বিতর্কিত বাক্যবাণে দলা চলে পড়লেন সকল মেইডস। বারবার একে অপরের পানে তাকাচ্ছেন আর দৃষ্টে। ওদিকে অলক্ষ্যে বাঁকা হাসছে অ্যালেক্স। ধূর্ত শেয়ালের ন্যায় মাহের বিরুদ্ধে বিষ ঢালছে সকলের মনে। প্রথম বাক্যবাণে সকলের অমন ভাবনায় পড়তে দেখে ধূর্ত মানব ফের গম্ভীর কণ্ঠে মুখ খুললেন, তোমরা সবাই যেমন বন্দি, ওই মেয়েও তো বন্দি। তাহলে তোমাদের সাথে এমন ব্যবহার আর ওর সাথে আলাদা এটা কেন হবে? তোমরা কি এখনো বুঝতে পারছো না ওই মেয়ে ঠিক কতটা চালাক? ও ঠিকই নিজের রূপ আর কথার জালে মনস্টারকে ভুলিয়ে দিচ্ছে আর তোমাদের উপর অত্যাচার বাড়াচ্ছে। এখনো চুপ করে থাকলেও মনস্টারকে দিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবে। একযোগে আঁতকে উঠল সকলে। কেউ কেউ আগ বাড়িয়ে বলেই বসে, না না, ওই মেয়েকে আর বাড়তে দেওয়া যাবে না, ওর খেল এ পর্যন্তই। সহসা রহস্যময় বাঁকা হাসির রেশ ফুটল অ্যালেক্সের ঠোঁটের কোণে। গম্ভীর মুখ মানব শক্ত চোয়ালে পিঠ ঘুরিয়ে দাঁড়ায়। এবার নিজের শেষ চাল চেলে বলে ওঠে, শোনো সবাই, যে ব্যক্তি ওই মেয়েকে সরিয়ে ফেলতে পারবে তাকে আমি নিজ দায়িত্বে এই প্যালেস থেকে পরিত্রাণ দেব। কথা দিচ্ছি, সুযোগ যে বন্দীদের নিকট নিজ আজাদি হাসিলের সবচেয়ে বড় সুযোগ, তাকে আর অত সহজে কেউ হাতছাড়া করে? প্রত্যেকের চোখে মুখে আচমকা ফুটে উঠল এক প্রকার বিদ্বেষ, যে বিদ্বেষের দোষী কারাগারে স্থান পেয়েছে নিষ্পাপ সপ্তদশী। কে জানে এখন তার ভাগ্যে আর কে আছে? মাথার উপর তীব্র তুষারপাত। কোমল সপ্তদশী কাঁপা কাঁপা বদনে এসে দাঁড়িয়েছে প্যালেসের উল্টো দিকের দুয়ার পানে। তার পাশে দাঁড়িয়ে আছে মিলা। সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে এদিক ওদিক। ভীত সপ্তদশী কেমন ঢোক গিলছে বারংবার। দোনো হুট করে জিজ্ঞেস করে ওঠে, এত রাতে এভাবে ওপেনলি দেখা করাটা আদৌ ঠিক মিলা? বৃষ্টি যদি দেখে ফেলে? তখনই ঘাড় ঘুরিয়ে তাকায় মেলা। মুখে এক অদ্ভুত শান্ত হাসির রেশ টেনে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে মেয়েটার মাহের কাঁধ সস্নেহে শুধায়, আরে ধুর পাগল, আমি আছি না, এত টেনশন নিচ্ছ কেন? তুমি নির্বিঘ্নে কথা বলো তোমার পাগল পুরুষের সাথে। আমি এখানেই ব্যাক ইয়ার্ডে দাঁড়িয়ে আছি। আমি নজর রাখবো কেউ এখানে আসে কিনা। তুমি যাও, হ্যাভ এ গ্রেট কোয়ালিটি টাইম দেয়ার ডিয়ার। বলেই মিলা কাঁধ ছাড়ল মাহির। সপ্তদশীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে পা ঘোরালো উল্টো পথে। এদিকে দ্বিধায় জর্জরিত মাহি। হঠাৎ বুক কাঁপছে তার, মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মাহির উদ্বিগ্নতা বাড়ছে ক্রমশ। অভ্যন্তরীণ চিন্তায় বুধ থেকে মেয়েটা যেই না চলে যেতে উদ্যত হবে, অমনি অদূরের অন্ধকার জঙ্গলের আদ্যপ্রান্ত হতে ভেসে এলো অল্প পরিচিত এক ডাক, সানবার্ড। সহসা থমকায় সপ্তদশীর পদযুগল। ছলাৎ করে উঠল বুক। ঠায় দাঁড়িয়ে রইবার কোলে পেছন থেকে ফের ফিসফিসিয়ে ডেকে ওঠে যুবক, এই সানবার্ড,
দেখা না করেই চলে যাবে? শুকনো ঢোক গিলল মাহি। রয়েছে ঘুরে দাঁড়ালো সে। কদম দুটো সম্মুখে বাড়াতে গেলেই যুবক আচমকা সতর্ক কণ্ঠে বলে ওঠে, স্টপ, যেখানে আছো সেখানেই থাকো, কাছে এলে বিপদ হতে পারে। মাহি থামলো। সরু দৃষ্টি আলগোছে উঁচিয়ে তাক করলো সম্মুখে। অদূরে স্রেফ অন্ধকার, সেথায় আদৌ কেউ দাঁড়িয়ে আছে কিনা তা বোঝা মুশকিল। সপ্তদশী কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুটে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? অদূরে দাঁড়িয়ে থাকা কমান্ডার মায়াঙ্ক কেবল গভীর দৃষ্টি অবলোকন করে যাচ্ছে মেয়েটাকে। কণ্ঠে রাগ নেই তার, চোখ দুটো তৃষ্ণা মেটাতে ব্যস্ত, যেন কতদিন ধরে প্রিয় মানুষের দর্শনের অপেক্ষায় ছিল তারা। এদিকে মাহের সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়, দেহের হাড়গুলো বাড়ি খাচ্ছে একে অপরের শোনে। মেয়েটা ফের শান্ত ব্যস্ত গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবেন? মায়াঙ্ক মৃদু হাসলো, কণ্ঠে নমনীয়তা ঢেলে আওড়ালো, বলতো তো অনেক কিছুই চাই, তবে সময় আর সুযোগের অপেক্ষা। যাক সেসব কথা, তাহলে বলো তো সানবার, তুমি আমায় ডাকলে কেন? কিছু কি হয়েছে? হুট করেই পায়ের তলা থেকে মাটি সরে গেল মাহির। অভ্যন্তরীণ হোঁচট খেতে গিয়েও কোনো মতে রক্ষে পেল সে। কপালে উদয় হলো সন্দিগ্ধ ভাঁজ। তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে আমি কখন ডাকলাম আপনাকে? আপনিই তো আমাকে ডাকলেন। কি? আমি কখন? আমি তো... বাকিটা বলতে গিয়ে জিভ আটকালো মায়াঙ্কের। আনমনে তার দৃষ্টি গিয়ে থামলো মাহের ঠিক মাথার উপর প্যালেসের টাওয়ারের ছাদ থেকে ধীরে ধীরে গড়াচ্ছে এক বিশাল বরফের স্তূপ, যা মেয়েটার মাথার উপর পড়লে হয় মাথা ফাটবে, নয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। মায়াঙ্ক অস্থির হলো। তক্ষণে মাহিকে সতর্ক করে দেবার ভঙ্গিতে আওড়ালো, সানবার্ড সরো, বরফ পড়ছে। বুঝলো না মাহি। চশমার আড়ালে চোখ দুটো ক্ষুদ্র করে নিয়ে সন্ধ্যান কণ্ঠে পরপরই জিজ্ঞেস করলো, কি? কি পড়বে? মায়াঙ্কের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সতর্ক দৃষ্টি আবারও গিয়ে তাক হলো মেয়েটার মাথার ওপর। বরফটা বড্ড বেঁকে এসেছে। এ যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। মায়াঙ্ক কেমন দিকবিদিক শূন্যের ন্যায় ফের আওড়ালো, সরো সানবার্ড, মাথার ওপর খেয়াল করো। হতভম্ব মাহি, কি বলছে কমান্ডার লোকটা? বারবার সরতে বলছে কেন? আর মাথার ওপরেই বাকি। ভাবতে ভাবতে রমণী আলগোছে মাথা তুলে তাকালো। অমনি দৃষ্টি থমকালো সপ্তদশীর। চোখের সামনে অত অপর থেকে ধসে পড়ছে একখানা বড় স্তূপ। হতবুদ্ধির ন্যায় নিশ্চল হয়ে গেল রমণী। তড়িঘড়ি করে দু হাতে নিজের মুখ ঢাকাতে গেলে আচানক একজোড়া শক্তপোক্ত হাতের হ্যাঁচকা টানে সপ্তদশীর ক্ষুদ্র বদনখানি টলে উঠল বেশ। চোখের পলকে সে হাত জোড়ায় বলিষ্ঠ মালিক নিজ পাহাড় সমদেহের আড়ালে আড়াল রমণীর ক্ষুদ্র টলমল বদন। জড়ানো ধাক্কায় দুজন গিয়ে আছড়ে পড়ল বরফের তুলতুলে গায়ে। থমকায় চারপাশ, থমকায় সপ্তদশী। এলোমেলো সন্ত্রস্ত ভঙ্গি তার, চোখ থেকে সরে গিয়েছে চশমা। সে অবস্থাতেই কপাল কুঁচকে সম্মুখে তাকায় মাহি। পর মুহূর্তেই নিজেকে আবিষ্কার করলো বড্ড ঘৃণিত মানুষটার বুক পিঞ্জরে। মানবের বলিষ্ঠ দেহখানা তাকে আগলে রেখেছে। মাহি ধীরে ধীরে চোখ উঁচায়। বলিষ্ঠ পুরুষের সুশ্রী উদ্বিগ্ন মুখপানে দৃষ্টি নিবদ্ধ করতেই আচমকা তার গাল বরাবর চুইয়ে পড়ল উষ্ণ তরল জাতীয় কিছু। মাহি ভরকায়। তড়িঘড়ি করে দৃষ্টি নিক্ষাত করতেই দেখে রূঢ় মানবের ঘাড়ের পেছন থেকে অবলীলায় গড়াচ্ছে উষ্ণ তাজা লৌহ। তবুও মানবের চোখে মুখে ব্যথার লেশ মাত্র নেই। সেথায় লেপ্টে আছে আকাশসম উদ্বিগ্নতা। আর যা তার কণ্ঠে ফুটে উঠল মাত্র একটি কথায়, আর ইউ ওকে সিগনোরা? চলবে গল্পটি চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।